আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় লিসেনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতায় অনেক অনেক ভালো আছি। 2024 শেষ হয়ে আমাদের মধ্যে নতুন বছর চলে আসলো 2025। আমি সকলের জন্যই বা আমার লিসেনারদের জন্য বিশেষ করে দোয়া করি সকলের নতুন বছরটা অনেক অনেক সুন্দর যাক। আপনারাও একে অন্যর জন্য বা আমার জন্য দোয়া করবেন যাতে আমাদের সকলেরই নতুন বছরটা অনেক সুন্দর যায়। বিগত বছরের যেই কষ্টগুলো ছিল বা ক্লান্তিগুলো ছিল, মনের যেই দুঃখ দুর্দশাগুলো মানুষের মধ্যে ছিল, এগুলো যাতে আর কারো মধ্যেই না থাকে। সকলের বছরটা যাতে অনেক সুন্দরভাবে পার হয়ে যায়। তো এই শুভকামনা নিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করতে যাচ্ছি। আর গল্প বেশি দেরি করব না, বেশি দেরি না করে আমি গল্পটা শুরু করে দিব। গল্পটা আমাদের কাছে পাঠিয়েছেন বাগেরহাট থেকে সোহান সিদ্দিকী নামে একজন। তিনি গল্পটা আমাদের কাছে যেভাবে পাঠিয়েছেন আমরা ঠিক সেভাবেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো চলুন গল্প শুরু করা যাক। আমার দাদা ছিলেন সুন্দরবনের একজন কাঠ ব্যবসায়ী। সে সুন্দরবন থেকে মধু অথবা গোল পাতা বা সুন্দরীর যেই কাঠগুলো, সুন্দরী কাঠগুলো, এরকম কাঠগুলো সংগ্রহ করতেন। তার বেশ ৩-৪টা নৌকা ছিল এবং এই নৌকাগুলোর তিনি সর্দার সর্দার ছিলেন। আর সাথে করে তিনি অনেকগুলো মানুষ নিয়ে এই নৌকাগুলো পরিচালনা করতেন বা সুন্দরবনের যে গাছ কাটা মধু সংগ্রহ, এই কাজগুলো তিনি পরিচালনা করতেন। এর জন্য তাকে সর্দার নামেই পরিচিত বা আমাদের বাড়িটাও সর্দার বাড়ি নামেই পরিচিত ছিল। তো যাই হোক, মূল যেই ঘটনা সেটা হচ্ছে একবার আমার দাদারা ৩টা নৌকা নিয়ে তারা সুন্দরবনের দিকে যায় কাঠ অথবা মধু সংগ্রহের জন্য। তো প্রথমে তারা ২-৩ দিন বেশ চেষ্টা করেও খুব একটা কাঠ অথবা মধু এগুলো সংগ্রহ করতে পারেনি বা গোলপাতাও খুব একটা পায়নি। তারা যেই জায়গাটায় গিয়ে উঠেছিল এই জায়গাটা আসলে খুব বেশি একটা তাদের জন্য লাভজনক ছিল না, যেহেতু তারা সবসময় এক জায়গায় যায় না। এক একটা সময় এক এক জায়গায় তারা গিয়ে এগুলো সংগ্রহ করে। তো এরপর তারা যেহেতু পাচ্ছিল না, অনেক টাকা খরচ করে এগুলো যেতে হয়। আপনারা যারা জেনে থাকবেন তারা জানবেন যে প্রতিবার এরকম একটা ট্রিপ দিতে তাদের অনেক খরচ হয়ে থাকে বা সাথে যে মানুষগুলো থাকে তাদেরও একটা বেতনের বিষয় থাকে। তো সব মিলিয়ে যেহেতু খুব একটা প্রফিট তারা পায়নি, তাই তারা সিদ্ধান্ত নিল তারা আর একটু জঙ্গলের ভিতরের দিকে যাবেন বা সুন্দরবনের ভিতরের অংশে আর একটু ঢুকবেন। তো যেমন কথা ঠিক তেমনই কাজ, তারা আস্তে আস্তে করে তাদের নৌকা নিয়ে সুন্দরবনের আরও ভিতরের দিকে যেতে থাকলো। তারা বেশ খানিকটা ভিতরে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। এরপর তারা একটা খোলা জায়গায় দেখতে পেল যে পুরনো কিছু বাড়ি ঘরের মতো রয়েছে, যেখানে হয়তো বা অনেক আগে কোনো মানুষ বসবাস করতো কিন্তু এখন বসবাস করে না। এরকম অনেক গ্রামেই দেখা যায় সুন্দরবনের মধ্যে খুঁজলে বেশ কিছু গ্রামের চিহ্ন পাওয়া যায়, যে সব জায়গায় কোনো গ্রাম বাঘের ভয় অথবা কোনো গ্রাম একসময় দেখা যায় কলেরা বা এই টাইপের কোনো মহামারী হলে মানুষ ওই গ্রাম ছেড়ে পালিয়ে চলে যেত। এরকম অনেক গ্রাম সুন্দরবনের মধ্যে চিহ্ন পাওয়া যায় এখনও। তো তারাও এরকম একটা গ্রাম খুঁজে পেল, যেহেতু আরও অন্তত 70-80 বছর আগের কথা। তো ওই সময়টায় পরিত্যক্ত হলেও ঘর বাড়িগুলো মোটামুটি একটা পর্যায়ে ছিল, অতটা ধ্বংসস্তূপে পরিণত হয়নি। তো তারা সেখানে তাদের ঘাঁটি করলো। তারা বাইরে তাঁবু টানিয়ে সেখানে থাকার ব্যবস্থা করলো। তো তারা যখন রাত্রেবেলায় ঘুমায়ে গেল, যে তাদের প্রথম দিনটা বেশ ভালোই ছিল, কোনো সমস্যা ছিল না। পরের দিন তারা আশেপাশে অনেক মধু সংগ্রহ করলো বা অনেক গাছপালা তারা সেখানে বেশ ভালোই পেল। এরপরে তারা সিদ্ধান্ত নিল যে এইখানে তারা ২-৩ দিন থাকবে, এরপর এখান থেকে তারা বাড়ির দিকে ফিরে যাবে। তো দ্বিতীয় দিন যখন তারা রাতে ঘুমিয়ে যায়, হঠাৎ করে সেখান থেকে শুভ নামের একজন আর রাত্রে প্রস্রাব পাওয়ার কারণে তিনি ঘুম থেকে উঠে বাইরে প্রস্রাব করতে গেলেন এবং প্রস্রাব করতে গিয়ে তিনি একটা পাথরের মতন একটা ঘরের মধ্যে দেখতে পেলেন। সেটার গোড়ায় তিনি প্রস্রাব করে এরপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পাশেই খেয়াল করলেন যে একটা বড় পুকুর, সেখানে অনেকগুলো বড় বড় শোল মাছ বা মাগুর মাছ এই টাইপের মাছ রয়েছে, সেগুলো লাফালাফি করতেছে অল্প পানির মধ্যে। তো তিনি লোভ সামলাতে না পেরে তিনি ভাবলেন যে সুন্দরবনে এসে তো শুধু নদীর মাছই খাই, পুকুরের মাছ তো খাওয়া হয় না। এরপর তিনি তার কয়েকজন সঙ্গীকে ডেকে সেখান থেকে মাছ ধরলেন। চিন্তাভাবনা করলেন যে যেহেতু সুন্দরবনে আসার পর থেকে চিংড়ি মাছ, এরপরে নদীর এইসব মাছগুলো খেয়ে আসি, তো এগুলো খেলে হয়তো বা একটু ভালো লাগবে। পরে তারা সেই ভোর রাতেই ৩-৪ জন মিলে বেশ কিছু মাছ রান্না করলো বা ওই পুকুর থেকে ধরে নিয়ে আসলো ওই রাতেই। এরপরে তারা সারাদিন আবার প্রত্যেক দিনকার মতোই কাজ করলো। কাজ করে যখন রাত্রে ঘুমিয়ে গেল তখন
তারা যেই ৮-১০ জন লোক ছিল সবাই একসাথে রাতে স্বপ্ন দেখলো একটা বুড়ি অদ্ভুত টাইপের মহিলা, সাদা কাপড় পরা, চামড়া টামড়া গুছানো, হাতে বড় বড় নখ, তার মুখের দাঁতগুলো বাইরে বের হয়ে আছে, অনেক বয়সের ছাপে তার চামড়াগুলো ঝুলে আছে। সকলে তাকে ঘুমের মধ্যে দেখেই একটা আতঙ্কিত হয়ে গেল। তো তিনি এসে বললেন যে আসলে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা যেই একজন গতকালকে গিয়ে প্রস্রাব করেছো একটা পাথরের উপরে, এই পাথরটা আসলে আমরা যেই মধু সুন্দরী দেবীর পূজা করি ওই দেবীর মন্দির। তো তোমরা ওখানে আর প্রস্রাব করবা না, যেহেতু তোমরা না জেনে করেছো, তো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আর তোমরা পুকুর থেকে যে মাছগুলো ধরেছো এই মাছগুলো আসলে আমি আমার দেবীকে তথা মধু সুন্দরী দেবীকে উৎসর্গ করে থাকি প্রত্যেক দিন। তোমরা এক কাজ করবা, এই মাছগুলো তোমরা আবার ওই যে কাঁটাগুলো এখানে ওখানে ফেলে রেখেছো এই কাঁটাগুলো পরের দিন সকালে সংগ্রহ করে পুকুরের মধ্যে ফেলে আসবে, এগুলো আমি আমার দেবীকে উৎসর্গ করে দিব। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, যেহেতু সবাই একসাথে স্বপ্ন দেখছে, পরের দিন সকালে উঠেই সবাই যে যেখানে কাঁটাগুলো ফেলেছিল বা খাওয়ার পরে সবাই যেখানে ময়লাগুলো ফেলে সেখান থেকে কাঁটাগুলো সব একটা একটা করে খুঁটে নিয়ে এরপরে আবার ওই পুকুরে ফেলে দিয়ে আসলো। পুকুরে ফেলে দিয়ে আসার পরেই তারা খেয়াল করলো যে কাঁটাগুলো আবার মাছে রূপান্তরিত হয়ে তারা পানির সাথে মিলে গেছে বা তারা আবার পানিতে লাফালাফি শুরু করে দিয়েছে। তো যাই হোক, তারা আসলে খুব একটা ভয় পায়নি, যেহেতু আগের দিন তারা স্বপ্নে দেখেছিল যে তাদের খুব একটা কোনো ক্ষতি করা হবে না, এই জন্য তারা আর কিছু বলেনি। মাঝখান থেকে আমি একটু কথা বলে রাখি, ওই দেবী আরও বলেছিল যে তোমরা যদি এই পুকুর থেকে মাছ খাও তো সেটা সমস্যা নেই, আমি কিছু তোমাদের বলবো না বা ক্ষতি করবো না, কিন্তু খাওয়ার পরে তোমরা প্রত্যেক দিন কাঁটাগুলো ওই পুকুরে আবার ফেলে আসবা, যাতে কোনো কাঁটা বাইরে না থাকে। তো এভাবেই তাদের 2 দিন পার হয়ে গেল। পরের দিন সকালে তারা আবার কাজে চলে গেল। বাড়িতে রান্না করার জন্য একজনকে রেখে যাওয়া হলো। তো সে হঠাৎ করে বসে থাকতে থাকতে, আসলে মানুষের মধ্যেও তো নানান ধরনের মানুষ হয়ে থাকে, এক একজন এক এক চিন্তা ভাবনার, তার মনের মধ্যেও আসলে একটা শয়তানি জেগে উঠলো যে আমি আজকে একটা কাঁটা ফেলবো না পুকুরের মধ্যে, আমি আমার কাছে লুকিয়ে রেখে দিব, দেখি কি হয়। তো তিনি আসলে পুকুর থেকে মাছ ধরার পরে এরপরে সবাই খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পরে রাতে আবার ঘুমিয়ে গেলেন। যেহেতু কেউ এই বিষয়ে অবগত ছিল না বা সে কারো কাছেই বলেনি, তিনি ওইভাবে নিয়ে মাছটা কোথাও, কাঁটাটা কোথাও একটা সারিয়ে রেখে তিনি ঘুমিয়ে গেলেন। এরপর রাতে সবাই মিলে আবার স্বপ্ন দেখলো যে তোমরা কিন্তু কাজটা একদমই ঠিক করলে না, আমি তোমাদেরকে আগেই সতর্ক করেছিলাম যে পুকুর থেকে মাছ খাও ভালো কথা, কিন্তু কাঁটাগুলো আবার পুকুরেই ফেলে দিবা, তোমরা কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে চলেছো, ভালো ভালো বললাম কাঁটাটা পুকুরে ফেলে আসো। পরের দিন সকালে সবার মধ্যে একটা কানাঘোষা শুরু হয়ে গেল। তো আমার দাদা যেহেতু সর্দার ছিলেন, সে সবাইকে ডেকে উঠানে বসালেন, বসায় বললেন তোমাদের মধ্যে থেকে কে এই কাজ করেছো, তাড়াতাড়ি কাঁটাটা ফেলে দিয়ে আসো। তো নানান সময় তিনি অনেকক্ষণ ধরে তিনি জিজ্ঞাসাবাদ করার পরেও কেউই স্বীকার হচ্ছিল না। এরপরে তিনি বললেন যা করেছো করেছো, কাঁটাটা ফেলে দিয়ে আসো বললাম, যেহেতু স্বীকার হচ্ছ না তাহলে তুমি লজ্জায় পড়ে স্বীকার হও বা না হও, তুমি পরবর্তীতে আমরা যখন সুযোগ পাও ওই কাঁটাটা করে ফেলে দিয়ে আসবা। কিন্তু ওই লোক তখন আসলে ফেলতে রাজি ছিল না, বা সে তখনও শয়তানি মনের মধ্যে নিয়ে বসেছিল, সে কাঁটাটা তখনও ফেলেনি। এরপর রাতে আবার ঘুমিয়ে যায়। ওই রাতেও তারা একই স্বপ্ন দেখে। এরপর আমার দাদা আসলে কোনো উপায় না পেয়ে তিনি বললেন ঠিক আছে তাহলে এখান থেকে চলে যাওয়া যাক, যেহেতু তোমরা শিকার হচ্ছ না, বিপদের সম্মুখীন হবে, তার থেকে ভালো আমরা এখান থেকে চলে যাই। তো তিনি পরের দিন ভোরবেলা উঠেই আর কাটতে না গিয়ে বা মধু সংগ্রহে না গিয়ে সবাইকে নিয়ে নৌকা ছেড়ে ওখান থেকে চলে আসলেন। তো নৌকা ছেড়ে কত দূর চলে আসার পরেই তিনি পথিমধ্যে দেখলেন যে নদীর পাশে অনেক বড় একটা মৌচাক, কমপক্ষে 10-12 কেজির উপরে মধু হবে, তেমন একটা মৌচাক দেখে তিনি বললেন যে যেহেতু এবারের কালেকশন খুব একটা ভালো না, গাছেরও না মধুরও না, যাওয়ার পথেই যেহেতু এটা, তাইলে আমরা মধুটা ভেঙে নিয়ে যাই। এরপর তিনি নৌকাটা সাইড করলেন। সাইড করার পরে যেহেতু সুন্দরবনের জলদস্যু বলেন বা বাঘের আতঙ্ক বলেন, অন্য অন্য বনজ প্রাণীর একটা আক্রমণের সম্ভাবনা থাকে, তাই তিনি নৌকায় একজনকে বসিয়ে রেখে গেলেন। আর আরেকটা বিষয়, যদিও সেটা পরে ক্লিয়ার হয়েছে, নৌকায় আসলে যাকে বসিয়ে রেখেছিলেন সেই লোকটাই আসলে ওই মাছের কাঁটাটা গোপন করে রেখেছিল তার কাছে, বা পুকুরে ফেলায়নি। তো এরপর তারা নৌকা দিয়ে নেমে মৌচাকের দিকে সামনে আগাতে লাগলেন। তো হঠাৎ করে তারা একটা জিনিস খেয়াল করলেন যে তারা যতটাই সামনে আগাচ্ছে মৌচাকটা তাদের থেকে ঠিক ততটাই দূরে মনে হচ্ছে। তারা সামনে এভাবে আগাতে আগাতে বেশ খানিকটা জঙ্গলের মধ্যে চলে গেল।
কিন্তু প্রত্যেকবারই তারা খেয়াল করে পায়নি। পরবর্তীতে তারা খেয়াল করেছে যে প্রত্যেকবারই তারা যতটা সামনে আগাচ্ছে, মৌচাকটাও তাদের থেকে ঠিক ততটা দূরেই অবস্থান করতেছে, যেন কোনোভাবেই তাদের রাস্তা কমতে ছিল না। তো এমত অবস্থায় তারা বুঝলো যে এখানে আসলে একটা বিপদের আভাস আছে বা যে কোনো ধরনের বিপদ আপদ হতে পারে। সবাই মিলে দ্রুত নৌকার দিকে ফিরে আসে। নৌকায় ফিরে এসেই তারা আচমকিত হয়ে যায়, ভয়ে তারা স্তব্ধ হয়ে যায়। তারা দেখতে পায় তারা নৌকায় যে লোকটাকে রেখে গিয়েছিল, ওই লোকটার শরীরের অর্ধেক অংশ এমনভাবে কাটা যেন বড় দা দিয়ে কোপ দিলে যেভাবে কেটে যায়, বিভক্ত হয়ে যায়, সেরকম অবস্থায় চারিদিকে রক্তে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এক কথায় বলতে গেলে হিন্দুরা কালী মন্দিরে যেভাবে ছাগল বলি দিয়ে থাকে, ঠিক সেরকম অবস্থায় দেহটা পড়ে আছে। এরপর তারা সেখান থেকে ভয়ে কোনো কিছু বুঝতে না পেরে দ্রুত নৌকা নিয়ে বেরিয়ে চলে আসে। এরপর এসেই তারা এলাকায় একজন হুজুরের সাথে কথা বলে যে এই অবস্থা, আমরা এরকম এরকম স্বপ্ন দেখেছি। এবং আমি বলে নেই, ওই হুজুরটাও কিছু জিন লালন পালন করতো। আপনারা জেনে থাকবেন যে অনেকেই জিন পেলে থাকে বা জিনের সাথে ভালো সম্পর্ক থাকে। পরে হুজুর ইতিকাফে বসে তাদেরকে জানালেন যে ওই যে বুড়ি মহিলাকে তোমরা স্বপ্নে দেখেছো, সে আসলে তার বয়স প্রায় শেষ দিকে, তার বয়স প্রায় 3000 বছর। সে তার জীবদ্দশার শেষ পর্যায়ে আছে এবং তিনি তার যেই দেবীর পূজা করে থাকেন, সুন্দরী দেবী, তিনি তার দেবীর পূজার জন্য সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছেন বা বাকি জীবনটা তিনি সেভাবেই পার করবেন। আর যেহেতু তিনি তার দেবীর পূজায় আরাধনায় মগ্ন আছেন, এই জন্য তিনি প্রাথমিক দিকেই তোমাদের কোনো ক্ষতি করেনি। তোমরা যে তাদের মন্দির প্রসাব করে এসেছো, এই জন্যও তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তোমাদের কোনো অবস্থায় এই কাজটা করা বা কাটা নিয়ে আসা সেখান থেকে এটা উচিত হয়নি। আর তোমরা যদি ওই সেই মন্দিরের কাছে যাও, গিয়ে দেখবা যে সেই পাথরের সামনেই তোমাদের সেই সঙ্গীর বা তোমাদের সে যেই লোকটার দেহ অর্ধেক কেটে ফেলা হয়েছে, ওই লোকটার দেহের বাকি অংশ পাবা। তো তোমরা যদি চাও সেখান থেকে নিয়ে আসতে পারো। কিন্তু ভয়ের কারণে আর কেউই সেটা সাহস করেনি বা সেখান থেকে বডিটা আর নিয়ে আসেনি। তো আজকের প্রথম গল্পটা ছিল এই পর্যন্তই। তো চলুন দ্বিতীয় গল্প শুরু করা যাক। দ্বিতীয় গল্প শুরু করার আগে আমি আপনাদের সবাইকে বলবো যে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার অন্য অন্য বন্ধুদের সাথেও শেয়ার করে দিন। আর আপনাদের ভালোবাসাই আমাদের একান্ত কাম্য। আর দোয়া করবেন যেন আমরা সবসময় আপনাদের পাশে এভাবে থাকতে পারি। তো চলুন বেশি দেরি না করে দ্বিতীয় গল্প শুরু করা যাক। দ্বিতীয় গল্পটা পাঠিয়েছেন বরিশাল থেকে তানভীর নামে একজন। তিনি বলেন, আমি ছোটোবেলা থেকেই ঢাকায় পড়াশোনা করতাম। ক্লাস 5-এ আমাকে ঢাকায় বোর্ডিংয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। তো একবার ঈদের সময় আমি বাড়ি আসতেছি, তখন আমি ক্লাস 7-এ উঠেছি। 7-এ উঠে আমার প্রথম ঈদ। ঈদের সময় আমি ঢাকা থেকে রওনা দিই। তখন আমি ঢাকা থেকে লঞ্চে করে রওনা দিয়েছিলাম। লঞ্চ, যেহেতু বরিশালের সব অঞ্চলেই আপনারা জেনে থাকবেন যে লঞ্চ চলে, কিন্তু অন্যান্য এলাকার যে লঞ্চগুলো, বরিশাল সদর ছাড়া অন্য এলাকার এই লঞ্চগুলো আসলে একটু বিকালের মধ্যে বা খুব দ্রুত ছেড়ে যায়। একমাত্র বরিশাল সদরের লঞ্চগুলোই অনেক রাত করে ছাড়ে। তো আমি যেহেতু আমার এলাকার লঞ্চ পাইনি, তাই আমি বরিশাল সদরের একটা লঞ্চে উঠে যাই। যেহেতু আমি পরীক্ষা শেষ করে এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বের হতে হতে আমার সদরঘাট যেতে সন্ধ্যা হয়ে যায়। এরপর আমি বরিশাল সদরের একটা লঞ্চে উঠি এবং আপনারা বরিশাল অঞ্চলে যারা বসবাস করে থাকেন আরও জেনে থাকবেন যে ঈদের সময়গুলোতে বরিশালের লঞ্চগুলো ডাবল ট্রিপ দেয়। মানে খুব দ্রুত আসা যাওয়া করে যাতে বেশি বেশি ট্রিপ দিতে পারে, কারণ ওই সময়ের লোকের চাপ থাকে বেশি। এই জন্য ওই টাইমটায় আপনারা মানে তারা রাত্র 9টায় লঞ্চ ছাড়ে এবং ছাড়ার পরে তারা ভোর 3টার দিকে বা রাত্র 3টার দিকে তারা বরিশাল নামিয়ে দেয়। এবং বরিশাল সদর থেকে আমার বাসাটা আপনার প্রায় 50 কিলোমিটার দূরে। এবং ঈদের সময় হওয়ার কারণে আমি ওই সময় বরিশাল সদর থেকে সিএনজি পেয়ে যাই। সিএনজিতে আমি আমার আসতে ঘন্টাখানেক সময় লাগে, এসে আমাদের বাজারে নামিয়ে দেয়। তো তখন রাত আনুমানিক 4টা বাজে, যেহেতু আমার ওখান থেকে সাথে সাথে গাড়ি পেয়ে গিয়েছিলাম। 4টার সময় আমার বাজার থেকে আমার বাসা প্রায় 1.5 কিলোমিটার দূরে মতন। তাই আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে, যেহেতু ওই টাইমে কোনো রিক্সা বা কোনো কিছুই পাবো না, তাই আমি হাঁটতে হাঁটতে চলে আসি বাড়ির দিকে। তো কত দূর আসতেই একটা খোলা জায়গা আছে, যে জায়গাটা খোলা মাঠের মতন, আর রাস্তার আশেপাশে অনেক মন্দিরের কিছু ভাঙ্গা অবশিষ্ট আছে। এখানে অনেক হিন্দুরা আগে বসবাস করত, এখন তারা এখানে বসবাস করে না। এরকম পুরনো কিছু মন্দির আছে।
ওই জায়গায় আসতেই আমার আসলে, যেহেতু ছোট ছিলাম, ভূত সম্পর্কে এতটা আইডিয়া ছিল না। আমার গাটা কেমন যেন একটু ভারী হয়ে যায়। তাও আমি প্রাথমিক অবস্থায় ভয় পাইনি, যেহেতু ওই জায়গাটা মানে ভূত সম্পর্কে তখনও এতটা অবগত ছিলাম না। তারপর আমি আস্তে আস্তে সামনে আগাতেই, কয়েক কদম সামনে আগাতেই আমি দেখি আমার চারপাশে বেশ কিছু কালো ছোট ছোট ছাগলের বাচ্চা আমাকে ঘিরে হাঁটতেছে। আমি হঠাৎ করে আমার মনে হলো যে এত রাতে তো ছাগল আসার কোনো কথাই না। এত রাতে এতগুলো ছাগল আসবে কোথাও, বা তাও যদি কারো ঘর থেকে বেরিয়েও আসে বা ঘরে কেউ নাও তোলে, সেখানে 2-4টা ছাগল হতে পারে, কিন্তু 20-25টার মতো এতগুলো ছাগল তো একসাথে, তাও কালো এক সাইজের, আসার তো কথা না। তখন আমার মনের মধ্যে হঠাৎ করেই একটু ভয় চলে আসে। কিছু দূর সামনে আগাতেই আমি খেয়াল করি যে মিষ্টি আলু পোড়ালে যেরকম গন্ধ আসে, এরকম গন্ধ আমার চারপাশে আমাকে একদম ঘিরে রেখেছে, যেন আমার নাকে মো মো করে এই গন্ধগুলো আসতেছিল। এরপর আমি অনেকটাই ভয় পেয়ে যাই। ভয় পেয়ে গিয়ে আমি এক দৌড়ে সামনের দিকে আগাতে থাকি। তো দৌড়াতে দৌড়াতে আমি আমাদের বাড়ি থেকে একটু সামনে একটা মসজিদ আছে, ওখানে গিয়ে আমি এক পর্যায়ে বসে পড়ি ক্লান্ত হয়ে। বসে হওয়ার পরে তখন দেখি যে আমি মুয়াজ্জিন মসজিদের ভিতরে লাইট জ্বালিয়ে তিনি ফজরের আজান দিবেন এর প্রস্তুতি নিচ্ছে। তো তখন আমি ভাবলাম যে তাকে বলি, ডাক দিয়ে, যে আমি এরকম একটু ভয় পেয়েছি, আমাকে বাসা পর্যন্ত আগায় দিয়ে আসেন আজান শেষ করে, যাতে সে আমাকে একটু বাসা পর্যন্ত আগিয়ে দিয়ে আসে। তো আমি তাকে ডাক দেওয়ার অনেকবার চেষ্টা করলাম, কিন্তু যখনই আমি তাকে ডাক দিতে যাই বা মসজিদের দিকে আগাতে যাই, তখন কেন যেন আমার গলা দিয়ে কোনো শব্দই বের হয় না, বা আমি সামনে আগাতেও পারি না, তাকে ডাক দিতেও পারতেছি না। এমত অবস্থায় আমি ভয়ে পুরো ঘেমে যেতে থাকি। এর মধ্যে তিনি 5-10 মিনিটের মধ্যেই ফজরের আজান দিয়ে যান। দেওয়ার পরেই আমার মানে সমস্ত অস্থিরতা বা শরীরের যে জটিলতা ছিল এগুলো কিছুটা কমে আসে। তো এরপর আমি তাকে আর ডাক দেই না। আমি একটু একটু, যেহেতু আলো হয়ে যাচ্ছিল, তাই আমি আসলে বাসার দিকে রওনা দিয়ে দেই। বাসার সামনে এসে আমি ভয়ে আসলে কোনো কুল কিনারা করতে না পেরে আমি বাসার সামনে থেকেই, রাস্তা থেকেই আমার মাকে জোরে জোরে ডাকতেছিলাম। তো মাও যেহেতু ফজরের নামাজ পড়ে, তিনি আমার ডাক শুনে সাথে সাথে বাইরে বেরিয়ে আসলেন, এসে আমাকে ঘরে নিয়ে গেলেন এবং বললেন, এত রাতে আসলি কেন? পরের দিন সকালে আসলেই তো পারতি, কী দরকার ছিল এত রাতে আসার, যদি রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হতো? কিন্তু তখন আসলে আমি তাকে বলতেই পারতেছিলাম না যে অলরেডি বিপদ আপদ একটা হয়ে আছে। এরপর আমি বাসায় গিয়ে যেই শুই, সাথে সাথে আমার প্রচণ্ড জ্বর চলে আসে। আমার প্রায় 104-এর উপরে জ্বর চলে আসে, শরীর আগুনে পুড়ে যাচ্ছিল, আমি ভয়ে কাঁপতেছিলাম, আবোল তাবোল বলতেছিলাম। পরে আসলে আমি ওই টাইমটায় অজ্ঞানের মতন হয়ে যাই, আমার এরপর ওই সময় কোনো হুঁশ ছিল না। পরের দিন আমার ঠিক দুপুর 12টা 12:30-এর দিকে ঘুম ভাঙে বা আমি হুঁশে ফিরে আসি। তখন মা আমাকে জিজ্ঞেস করে যে কোনো সুবিধা অসুবিধা হয়েছিল না কিনা, বা ঢাকায় বসে আমার কোনো অসুবিধা হয়েছে কিনা। এরপর আমি মাকে সব ঘটনা খুলে বলি। বলার পরে মা বলতেছে যে ওই জায়গাটা তো আগে থেকেই সমস্যা, তুই আসবি আমাদেরকে বলবি তো, আমরা বাড়ি থেকে কাউকে আগেই পাঠিয়ে দিতাম বাজার পর্যন্ত, সে তোকে রিসিভ করতো। তো এই পর্যন্ত থাকার পরে আমি আসলে এই ঘটনাগুলো মাকে বলার পরে মা এক পর্যায়ে আমাকে বলতেছিল যে ওই জায়গাটা আগে থেকেই অনেক ভয়ঙ্কর, অনেক মানুষই এখানে এরকম ছাগলের পরে মানে গরু দেখতে পায় প্রায়ই, এবং ওখান থেকে আলু পোড়া গন্ধ আসে। আর কিছু যারা রস কাটে, এই ধরনের মানুষগুলো আপনারা জেনে থাকবেন যে রাতে চলাফেরা করে থাকে রস আনার জন্য অনেক রাত্রে। তো এরাও অনেক সময় সুন্দরী মেয়েদেরকে ওখানে তাদের দিকে ডাকতে দেখেছে, বা অনেক সময় তাদের গায়ে হাত তোলা হয়েছে, এরকম নানান ভয়ঙ্কর কর্মকাণ্ড ওখানে আগে থেকেই অনেক হতো। কখনো যেন আমি ওই রাস্তা থেকে রাত বিরাত্র চলাফেরা না করি বা একা চলাফেরা না করি। তো আজকের গল্প ছিল এই পর্যন্তই। সবাই আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে আমাদের গল্পটা পৌঁছে দেবেন। তো এই পর্যন্তই ছিল আজকের গল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।